আল্লাহর সৃষ্টি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, আমাদের শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। যারা কবর খোঁড়াখুড়ির কাজ করেন তাদের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব কি ধরনের কবর খোঁড়ার সময় অলৌকিক ঘটনা ঘটে, মুর্দাদের সাথে কি ধরনের আচরণ হয়, সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবচাইতে নিরাপদ জায়গা মসজিদ যেরকম, এরকম মনে করেন কবরস্থানও। জিন এবং ইনসান দুইটাই আল্লাহ পাক তৈরি করছে। জিনারা মনে করেন আপনার দেখা গেছে তাদের সারা দুনিয়ায় জায়গা, খালি কবরস্থান বলতে না, মসজিদও আছে, মসজিদও এরকম জায়গা। এই সারা এলাকায় মনে করেন তারা বসবাস করে। এই জিনিসটা মনে করেন আপনার ওই মানুষের চোখে আর কি ভাসে, এর জন্য বলে মনে হয়তো আত্মাই এরকম করে, কিন্তু আত্মাই কোনো কিছু করতে পারে না। যদি যারা 101টা কবর খোঁড়ে তাদের সামনে জিন পরে এগুলা কোনো কিছু করবে না। কারণ কিসের জন্য? আল্লাহ পাক বলছে যে ব্যক্তি 101টা কবর করছে তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা। আপনি কবর খুঁড়তে গিয়ে শরীর ভার হয়ে গেছে বা নিস্তেজের মতো কাজ করতে ইচ্ছা করতেছেন, এরকম কখনো হয়েছে কিনা? এগুলো হয়, মাঝে মধ্যে শরীর ক্লান্ত থাকে, এরকম হইতে হয়। একটা কবর আমরা খুঁড়তেছেন, মনে করেন দেখা গেছে মাটি, মনে করেন দেখা গেছে একবার ফিনিশিং দিয়েছেন, জায়গা নরম মাটি, দেখা গেছে আবার ভাঙ্গা পড়ে গেছে। এরকম কি কখনো হয়েছে যে জিনারা এসে আপনার মুর্দা সেজে আপনার সামনে পড়েছে? এরকম ব্যথা ট্যাথা পাইবো হয়তো, মনে করেন আপনার দেখা গেছে অনেক সময় দেখা গেছে কবরের আঘাত লাগতে পারে। দেখা গেছে আপনার এই যে আমার একটা দাগ রয়েছে, আমি ওই কবর খুঁড়তে যাই, মনে করেন আপনার দেখা গেছে পড়ে গেছে। জিনের মাধ্যমে হয়, নাইতে আপনার মনে করেন পা পিছলে যায়, মানে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। কিন্তু অরিজিনাল কথা হচ্ছে জিনে করেন না কি করে এটা আমরাও বলতে পারি না। কবর আসলে কি, কবর হইতেছে মনে করেন আপনার যার আমল ভালো তার জন্য কবর জাহান্নামের দরজা খোলা, যার আমল ভালো না তার জন্য মনে করেন জাহান্নামের দরজা খোলা। কবরের অনুভূতি হইতেছে এরকম, যদি কবরের সামান্য তৈরি করতে হয় তাইলে আগে আমল করে আসতে হয়। মানুষের যে সময় যদি আসে কবরস্থানের চিন্তা করে মানুষের মন, আকলা, চরিত্র একটু নরম হয়ে যায়। ওই সময় আর আবেগের দ্বারা মানে সব নরম। আমরা এই কবরস্থানে কাজ করি, আমাদের কোনো চা পাওয়া নেই, টাকার পিছনে দৌড়াই কিছু নয়, কবরের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারে না, আমরা এই অনুভূতি পাই। প্রতিদিন আনুমানিক আসলে কয়টা করে কবর খোঁড়েন আপনারা? কোনোদিন 4টা বসে, কোনোদিন 5টা বসে, কোনোদিন 3টা বসে, কোনোদিন 1টা বসে, আবার কোনোদিন আসে না। যাদের মনে করেন যে পয়সা নেই, কোনো একবারেই মানে নিরীহ যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা কি করেন? মানে যারা একদম নিরহ তাদের জন্য আমরা আমাদের কাছ থেকে ছাড় দিই। কীরকম ছাড়? শুধু যদি আমরা সহযোগিতা করি, মনে করেন দেখা গেছে বাস চাটাই কোনো কিছুর হ্যাঁ টাকা দিতে হবে না, ওটা হচ্ছে ফ্রি। মানে তার কিছুই নাই, তার এর কাছে টাকাই নিমুখে, হ্যার কোনো বংশধরী নাই, কোনো কিছু নেই, ওটা ফ্রি। ওরকম হয়। দেখা গেছে এটা আমরা নিজের কাছ থেকে দিয়ে দেবো। দেখা গেছে একটা কামে থেকে আমরা নিলাম না, হয়তো কবর খুঁজতে দিলাম, শরীরের শ্রম গেল, এই পর্যন্তই। কোনো ব্যক্তি আত্মহত্যা করে, যদি আত্মহত্যা করার পরে যদি দেখেন যে মনে করেন দেখা গেছে হ্যাঁ আত্মহত্যা করছে, যে তার লাশ নিয়ে করছে, কিন্তু না, আল্লাহ পাক বলতেছে কোরআনের বিয়ের মধ্যে বলতেছে দুনিয়া বিয়ে শেষ, ধ্বংস, আখিরাত ধ্বংস, এটা আল্লাহ পাক বলতেছে। এখন মনে করেন আপনার দেখা গেছে হাদিস কোরআনের মধ্যে বলে দিচ্ছে, কিন্তু আমরা এই কবরের অনুভূতির মধ্যে মনে করেন তার কবর আমরা খোঁড়া হয়েছে, আমাদের এখানে তো কবর উপরে কবর হয়, তার কবর আমরা খুঁড়ে দেখছি, কিন্তু আমাদের কোনো ওরকমই না, ওই মাটির দেহ মাটি হয়ে যায়। কিন্তু এটা বিচার হয়েছে আল্লাহ পাকের হাত, এগুলো আমরা বলতে পারবো না। আমাদেরকে গুলি করে আমাদেরকে এখানে শেষ করে দাও, রাস্তা রক্তে রঞ্জিত করে দিয়ে। আমরা পূর্বের স্বাধীনতা দেখিনি, কিন্তু এখন আমরা নতুন স্বাধীনতা করেছি। নতুন স্বাধীন দেশে যদি আজ আমরা বৈষম্যের শিকার হই, কিন্তু এটা তো আমরা আশা করি। আমাদের পকেটে টাকা নাই, আমাদের পেটে ভাত নাই, আমাদের পকেটে কাপড় নাই। আমরা প্রতি মাসে, প্রতি বছর যদি প্রতিদিন টাকায় আসতে লাগে, আমরা কিভাবে আসবো? আজ 10 দিনে বেশি
খাবার নাই। আমি মাস্টার্স পাস করেছি, আমি যদি অন্য যে কোনো প্রাইভেট ফার্মেসিতে যেতাম, যে কোনো প্রাইভেট জায়গায় যেতাম, আমার বেতন 40-50 হাজার টাকা হতো। কিন্তু আমি ডাক্তারি পাস করে এসেছি DICMS, আজ থেকে 20 বছর আগে শুধু এমতেদাই দিকে তাকায় আমি সব বিসর্জন দিয়েছি। এইখানে আসলে আমি নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারবো বাচ্চাদের, আমি ধন্যভাবে চলতে পারবো। সেই কারণেই আমি এখানে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো শিক্ষা সঠিক কোনো কিছু আমরা পাইনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করবো, আমাদের 28শে জানুয়ারির যে প্রোগ্রাম, যে সেই ঘোষণার প্রোগ্রাম জারি করলে আমরা এখান থেকে চলে যাবো, নতুবা আমাদেরকে গুলি করে আমাদেরকে এখানে শেষ করে দেওয়া, রাস্তা রক্তে রঞ্জিত করে দিয়ে। আমরা পূর্বের স্বাধীনতা দেখিনি, কিন্তু এখন আমরা নতুন স্বাধীনতা করেছি। নতুন স্বাধীন দেশে যদি আজ আমরা বৈষম্যের শিকার হই, কিন্তু এটা তো আমরা আশা করি। আমাদের আশা নতুন বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের বৈষম্য সমস্ত কিছু দূর হয়ে যাবে। কিন্তু কেন আমাদের এই বৈষম্য দূর হচ্ছে না, কেন হচ্ছে না, এটাই জাতির কাছে আমার প্রশ্ন। আমার একটাই কষ্ট, আমি একটা দায়িত্ব আছি, আমার সব হারিয়েছি, আমার বাবা হারিয়েছি, আমার সন্তান, আমার বুকের সন্তান হারিয়েছি। আমার আর কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু নাই। আমার এখন একটাই চাওয়া, এমতেদাইয়ের মুক্তি হোক, এমতেদাইয়ের জাতীয়করণ হোক, এমতেদাইয়ের বক্তব্য জারি হোক, এটাই আমার চাওয়া। দোয়া করেন, আমি যে বাচ্চাটা হারিয়েছি, কোনো বাচ্চা হারা মা এখানে আসতে পারে না। আমি তারপরেও এখানে এসেছি এই এমতেদাইয়ের ডাকে, কারণ আমি দীর্ঘদিন অবহেলিত, আমি এখানে, এই জন্যই আমি এখানে এসেছি। আমাদের মধ্যে কারোর কোনো মায়া নেই, আমরা বাংলাদেশের নাগরিক না। মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। আমরা 25 বছর ধরে এই আন্দোলন করেই আসতেছি সরকারের কাছে, আমাদের দ্বিতীয় কোনো দাবি নাই। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলো যখন 26,000 একদিনই জাতীয়করণ করে দিল, একই পরিপত্রে তাদের যে সাবজেক্ট, আমাদেরও সেই সাবজেক্ট, তার তো আমাদের 3টে সাবজেক্ট আরবি শিক্ষা বেশি আছে। অতএব আমরা একইভাবে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আমরা ক্লাস করছি, ছাত্রদের লেখাপড়া শিখাচ্ছি। প্রাইমারি স্কুলটাও ঠিক সেই একই হারে, তারা 40-50 হাজার টাকা বেতন পায়, আর আমরা একটি পয়সাও বেতন পাই না, আমাকে দেয় না। কিন্তু আজকে 41 বছর ধরে আমি আজকে 1984 সালে এতটাই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করে আছি, কিন্তু আজ বেতন কাল বেতন এই করতে করতে আজকে 41 বছর কেটে গেল, কোনো বেতন হলো না। তাই এখন তবুও এই বেতন আশাই করে আমি রিটায়ার্ডও চলে গেছি, তবুও আমি মাস্টারদের বেতনের জন্য আমার একটা মাদ্রাসা করেছি, সেখানেও ভাই বোনরা মাস্টারি করতেছে, তাদের বেতনের জন্য আমি ঢাকায় এসে এই আন্দোলন শরিক হই। السلام عليكم ورحمة الله. কেউ উঠবেন না, দোয়া হবে, কেউ উঠবেন না, প্রত্যেকের জায়গায় বসে থাকবেন। শিক্ষার উপদেষ্টা যেন আজকে আমাদের মাঝে স্বাক্ষর করে দেন। সেই ভয়, সেই ভালোবাসা, সে মায়া, সে প্রীতি না। আমরা বিক্ষোভ, আমরা মুসাফির, আমরা সায়েদ, আমরা নির্যাতিত, আমরা অপমানিত। আল্লাহ অনেক ভাই আমরা করবেন, অনেক শিক্ষক করেছে, তারা আমরা তাদের উদ্দেশ্যে আমাদেরকে
আমাদের সামনের কাছে দেখতে পারি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও ইয়া গাফফার তুমি হান্নানু মান্নান ইয়া জালাল ইকরাম তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ আমাদের রাসূল সোনার মদিনায় শুয়ে আছে अरे भाई आपको व्हाइट कोई जापानी को আমারটা তুলে দিতে নেগেটিভ আপনি ঠিক আছেন না আবার কথা বলতেছে এজন্য হয়ে যায় দোয়া করা হবে সবাই আয়াতুল কুরসি করে দোয়া ইউজ করেন সবাই দোয়া ইউজ করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কবুল করে নাও শক্তি আছে আল্লাহ ওদের দোয়া রহমতে ইয়া আল্লাহ আমরা ফকির না খানা করি আমরা করি তুমি আমাদেরকে দোয়া করো একটা মাসে দেখে দেখি সবাই রাস্তায় বেড়াটাকে দোয়া করতেছি কবুল করে নাও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি রহমান রহিম তুমি গফুর রহিম তুমি গফুর সইতে পারো না তোমরা ছাড়া আর আমাদেরকে কেউ বাঁচাবে না মাওলা পুলিশ আমাদেরকে ব্রিগেড দিয়ে দিছে আমাদেরকে যেতে দিচ্ছে না আল্লাহ তুমি ওই পুলিশে মন গলে দাও আমাদেরকে যেন যেতে দেয় প্রতিষ্ঠা যেন আমাদেরকে বেতন করে দেয় তুমি দয়া করে তাদের মস্তিষ্ক আল্লাহ ভালো করে দাও একটা সাইন দিয়ে দেওয়ার আল্লাহ হুকুম করে দাও মেহরবানি করে দয়া করো আল্লাহ রব্বানা সুবহানাকা সুবহানাজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আমরা বেতন আমরা সন্তানদের বুকে কি দিব আমাদের সকাল 9টায় যাই প্রতিষ্ঠানে আর 7টায় আসি আমরা শ্রম দেই আমরা সবকিছু করতেছি আমাদের বেতন দেয় না আমরা বেতন না দিয়ে আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে যাবো না প্রচলিত তাই একেবারে স্পষ্ট কথা আমিও জানি যে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার কাছে কাছে ওখান থেকে আমাদের যদি দাবি মেনে নেয় আর তারা এসে সাথে ঘোষণা দেয় যে আমাদের দাবি মানা হয়েছে আর প্রজ্ঞাপনের কাগজটা আমাদের হাতে দেয় তাহলে আমরা এলাকায় যাবো আর আমরা চালাবো না যাবো না আমাদের দাবি হলো সারা বাংলাদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট প্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ভিতরে 1089টা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য সরকার তাদের প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন অনুযায়ী তাদের এমপিওটা দিয়ে দিবে একটা প্রজ্ঞাপন জারি করে দিবে আর বাকি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান এমপিও দেওয়ার জন্য সরকার একটা ঘোষণা দিবে লিখিত যে আমাদের যারা 1090টার বাইরে যারা আছে তাদেরকে বেতনের একটা প্রজ্ঞাপন দিবে তাহলে আমরা চলে যাবো এই পর্যায়ে করলে আমাদের জাতীয়করণ করবে বা এমপিও দিবে তাহলে আমরা একটি যাবি আমাদের না না আজকে 10 দিন আমরা এখানে অবস্থান করছি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আসে না আমাদের তামাশা করে তামাশা সহজ কথা গ্রামে বলে একটা তামাশা শুরু করছে দেশে আমরা সরকারকে বসাইছিলাম
একটা আশা ভরসা করে যে এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু সরকার বৈষম্য আরো বেশি করছে। অর্থাৎ তারা এই দেশে চুষে এই দেশটা খেতে চায়, কিন্তু সাধারণ লোককে শিক্ষককে কিছু দিতে চায় না। আমরা এই ঢাকা শহর রাজপথ শিক্ষকরা তাদের আজকের যে লম্বা আজকের কর্মসূচি পালন করছে, সেখানে অনেক শিক্ষকদের হাতে ওখানে যে আসছে বসবে সেও তো মানুষটা সেই রকম হইবে। এই জন্য আমরা আসছি এই সরকারের কাছে, আন্তর্জাতিক সরকার ডক্টর ইউনূস সাহেব শিক্ষা মহোদয়ের কাছে আসছি যে আপনারা বললাম লাগে ওই ডক্টর ইউনূস বললে আমরাই আল্লাহর লাগে কাঁদবো, আমরাই ওই উপদেষ্টার সাজার লাগে কাঁদবো, আমরাই জানাজা দিয়ে গিরি করে আল্লাহর কাছে দোয়া করবো জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আল্লাহ তুমি এই দেশে যে কর্মধার আছে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের অন্তরে তুমি রহমত গালিব করে দাও। তুমি মহান আল্লাহ কি না করতে পারো, শেখ হাসিনার এই দেশটা উড়াইয়ে দিয়েছো, আন্যে তুমি ডক্টর ইউনূসকে বসাইছো, আর অন্তরে তুমি তুলিতুল মালকা মানতাসা মানতাসা। আল্লাহ যার ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেয়, আর যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করে। শেখ হাসিনার রাজত্ব ছিনিয়ে নিয়ে ডক্টর ইউনূসের রাজত্ব আল্লাহ দান করছে। আল্লাহ তুমি ডক্টর ইউনূসের অন্তরে আমাদের থেকেই বাংলাদেশে শিক্ষকতা করে দুইটা ডাক্তারের ব্যবস্থা হয়। আল্লাহ শিক্ষক প্রতিষ্ঠার পদত্যাগ সিআর অপরাধ সিআর অপরাধ সিআর অপরাধ সিআর অপরাধ দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক সিআর অপরাধ সিআর অপরাধ আমাদেরকে
অধিকার আদায়ের জন্য বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সহ সর্ব জায়গায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মৃত অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে দাবি করিয়ে আসছেন। সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে 2000 সন্তান ছেড়ে দিয়ে ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন 2024 সালের 8 সালে শপথ নিয়ে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব পরে 18ই আগস্টে এই দেশের সকল নেতৃত্ববাদী শিক্ষক নিয়ে বৈষম্য শিকারের অনুসরণ করে আমরা সারা করে দিয়েছিলাম। সেই দিন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বৈষম্যর শিকার সকল নেতৃত্ববাদী মাদ্রাসা প্রাইমারি নেই জাতীয়করণের নির্দেশনা। কিন্তু যখন দেখলাম আমলাতান্ত্রিক জটিলতায় কাল কেমন করা হলো, সর্বশেষ জানুয়ারি মাসের 2025 19 জানুয়ারি 2025 সালে আবার এই জাতীয় প্রেস ক্লাবে জাতীয় দাবি আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি দেওয়া হলো। কর্মসূচির মধ্য দিয়ে 26 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সার্বজনীন নিয়ে আমরা আইন শৃঙ্খলার প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ে যাই। শাপলা ইস্যুতে এনসিপি রাক্ষসের মতো আচরণ করছে। বিষয়টা এরকম যে বাস পাখির মতো তারা ছিনায় নিতে চায় বা তারা যা ইচ্ছা তাই করতে চায়, এটা ঠিক না। শাপলা নাগরিকদের সবার একটা জাতীয় প্রতীক বা জাতীয় প্রতীকের অলংকার। আমাদের টাকা, কয়েন, আমাদের স্ট্যাম্প অথবা দলিল, তারপরে প্রধানমন্ত্রীর লগো, রাষ্ট্রপতির লগো, প্রধান উপদেষ্টার লগো, সেনাবাহিনীর লগো, ডিজিএফআইয়ের লগো, তারপরে এসএসএফ তাদের লগো, ইউনিয়ন পরিষদের লগো, এই সমস্ত কিছুই শাপলাকে কেন্দ্র করে। তো তাহলে যেটা নাগরিকদের কমন ব্যবহারের জন্য সেইটা একটা রাজনৈতিক দল নিতে চায়, তাই না? তো এইটা উচিত কি না? তাদের একটা নৈতিকতার জায়গায় তারা হেরে যাচ্ছে। হ্যাঁ, যে তারা অনৈতিকভাবে এই প্র্যাকটিস করছে। এটা করতে গিয়ে তারা ইলেকশন কমিশনকে অসম্মান করছে। তাদেরকে স্মরণ করে দিতে চাই, এইটা কোনো দুর্বল ইলেকশন কমিশন না। এই ইলেকশন কমিশন সকল রাজনৈতিক দলের প্রস্তাবে, তাদের পাঠানো প্রস্তাবের প্রতিনিধি হলো ওনারা। সুতরাং এই ইলেকশন কমিশনকে ধাওয়া যদি দিতে চাই শাপলাকে কেন্দ্র করে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ইলেকশন কমিশনকে রক্ষা করার জন্য এবং কি শাপলা প্রতীক রক্ষা করার জন্য আলাদা মঞ্চ তৈরি করবে, তাদেরকে প্রতিরোধ করবে। এখনও কিছু বলছে না, ছেড়ে দিয়ে রাখছে, যে তারা জানে ইলেকশন কমিশন যথেষ্ট স্ট্রং, চাইলেই দেবে না। কিন্তু ইলেকশন কমিশন যদি রাজি হয়ে যায় তখন নাগরিকরাও প্রতিরোধ করবে। অরাজনৈতিক একটা ব্যবস্থাপনা তাবলিগ দুই ভাগে ভাগ হওয়ার ফলে এরকম হয়। সেখানে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করে, সেটা আপনি বলতে পারেন যে তারা নামাজের কথা বলছে, আমলের কথা বলছে। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এভাবে বলে যে আপনার হলো অবশ্যই এবার কোরআনকে ভোট দিবেন, ঠিক আছে, তাহলে আমরা তো সবাই কোরআনকেই ভোট দেব। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এইভাবে মসজিদে গিয়ে বলে কোরআনকে ভোট দেবেন, তখন সে মিন করতে চায় সেই কোরআনের দল এবং অন্য দলগুলো কোরআনের দল না। কিন্তু একটা মসজিদে কোন ধরনের লোক থাকে? সেখানে বিএনপি থাকে, আওয়ামী লীগ থাকে, জাতীয় পার্টি থাকে, জামাত থাকে, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি অথবা অপরাপর আরও যারা আছে তারা সেখানে থাকে। তাহলে ওই মতের মানুষগুলো যখন দেখে তারা নামাজ পড়তে আসছে এবং তারা হালাল হারাম ইসলামী জীবন বিধান এবং বিভিন্ন আমলের শিক্ষা নিতে আসছে, সেগুলোর পরিবর্তে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ ইঙ্গিতপূর্ণভাবে এভাবে বলছে যে আপনারা এবার কোরআনকে ভোট দেবেন, মানে তাকে ভোট দেবেন, তখন ওই রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের মানুষগুলোর মানসিক অবস্থা কি হয়? তাদের ইবাদতের মানুষে তারা যেখানে গিয়েছে
সেই মনোযোগ নষ্ট হয় কিনা অথবা তারা মনোকষ্টে ভোগেন কিনা। হলো কথাগুলো বলে আকারে ইঙ্গিতে বলে। আমাদের যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলে যখন কেউ বলে যে একটা সময় ছিল রাজাকার এই শব্দটা অনেক দুর্নামের, কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের, আপনাদেরকেই বলছি ওয়াজ মাহফিলে এই কথাটা শোনার জন্য কোনো মুসলিম নাগরিক গিয়েছে সেখানে যে রাজাকার শব্দটা সম্মানের নাকি অসম্মানের? তো এই বিষয়গুলোই আমাদের হলো কনসার্নের বিষয়। আমরা এটা মসজিদের কথা উল্লেখ করেছি, ইবাদতের জায়গার কথা উল্লেখ করেছি। ঠিক একইভাবে বিভিন্ন ওয়াজ মাহফিলেও কিন্তু একই ঘটনাগুলো ঘটছে। সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে পড়ছে নাকি কেমব্রিজে পড়ছে সেই গল্পগুলো শোনাচ্ছে। আমাদের দেশের নাগরিকরা সেই গল্প শুনতে যায়, সেখানে ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে সেগুলো শুনতে যায়। তো এইগুলো আমরা আবার এরকম আমরা শুনেছি যে এহসান গ্রুপ গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। এহসান গ্রুপ নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমাদের মুসলিম নাগরিকরা যারা সেখানে ওয়াজ শুনতে গিয়েছে, সে কি শুনতে গিয়েছে যে কোনো একটা ব্যবসায়ী কোম্পানি সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ? সেই রহমত কি আযাব হিসেবে আবির্ভাব হয়নি নাগরিকদের জন্য? এগুলোই আমাদের কনসার্নের বিষয়। আমাদের খুবই খারাপ লেগেছে গত কয়েকদিনে যে মসজিদে রাজনৈতিক সুন্দর একটা আয়োজন করছে, ধরেন 40 দিন নামাজের জন্য সাইকেল উপহার দিচ্ছে বাচ্চাদেরকে, ঠিক আছে? এই যে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এই টাকাগুলো তারা ব্যয় করছে কেন? তাদের ভোটের উদ্দেশ্যে। তাহলে অন্য একটা রাজনৈতিক দল তাদের এই ভোটের উদ্দেশ্য মসজিদ কেন্দ্রিক বাস্তবায়নের সুযোগ দেবে? আমরা বলছি আপনারা যা সহজভাবে দেখেন যে মনে হয় ইসলামের দাওয়াত দিচ্ছে। আপনাদেরকে সুনির্দিষ্টভাবে একটু বলি যে আমাদের যে কয়েকটা ইসলামিক দল নামের যে দল আছে, সেই দলগুলো কি বলেছে যে আমাদের যে জোট, এই জোটটা আকিদার জোট না, আমাদের বিশ্বাসের জোট না। তারা কিন্তু খুব সুস্পষ্টভাবে বলছে যে তাদের ইসলাম কেন্দ্রিক যে বিশ্বাস, আকিদা, যে আইন তারা মানে, সেই আইন কেন্দ্রিক জোট না। কি জোট এটা? এটা একটা ভোটের জোট, তাই না? তাহলে এটা যদি ভোটেরই জোট হয় তাহলে এই ভোটটা ইসলামের জন্য ভোট বলে বলা যাবে না, কারণ তারা নিজেরাই বলছে এটা আকিদার জোট না। তো এই বিষয়গুলো যারা আকিদার জোট না বলছে, তারা আবার মসজিদে গিয়ে বলছে এটা ভোটের জন্য প্রোগ্রাম না, এটা ইসলামের জন্য প্রোগ্রাম। এটা হইতে পারে, তারা সেখানে কোরআন পড়ে শোনাতে পারে। আমরা চাই আমাদের আলেমরাও, আমরা অনেক সময় দেখি অনেক আলেম মসজিদে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমরা ওইটাও আহ্বান জানাই যে আপনারা এইটা করেন না। হ্যাঁ, আবার আমরা একটা ভিডিও দেখলাম আমাদের সামনে আসছে, সেই ভিডিওতে এইভাবে আসছে যে একটা জামাত ইসলামের লোক এরকমভাবে তার জেল জুলুমের কষ্টের কথা বলছে দাঁড়ায়। তাহলে যেই মেম্বারে দাঁড়ায় একজন জামাতে ইসলামের লোক তার জেল জুলুমের কথা বলছে, সেই একই মেম্বারে একজন বিএনপির লোক তার জেল জুলুমের কথা বলার অধিকার রাখে। তাহলে আমাদের মসজিদের এই মেম্বারটা জেল জুলুমের কষ্টের কথা শোনার কোনো প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক আছে, আপনারা কাজ করেন, বড় করে প্যান্ডেল বানান, সেই প্যান্ডেলে লেখেন আপনারা। আর যে সকল ওয়াজ মাহফিলে আপনারা উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক কৌশল নিয়েই আগাবেন, ওগুলোতে আপনারা লুকায়ে এই এলাকার জনগণ এরকম নাম দেন কেন? আপনাদের দলের নামটা স্পষ্টভাবে দেন। এখন তো ওই ধরনের আর সমস্যা নাই। তেইশে অক্টোবর থেকে ইটালির স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া চালু হবে, তবে এটি সাধারণত 2026 শিক্ষাবর্ষের জন্য হবে। এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে শিক্ষার্থীকে ইটালীয় দূতাবাসে বা ভিএফএস গ্লোবালের মতো অনুমোদিত আবেদন কেন্দ্রে একটি ভিসার আবেদন জমা দিতে হবে। ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় যে নথিগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি বৈধ পাসপোর্ট, ভর্তি সংক্রান্ত প্রমাণ, বাসস্থানের প্রমাণ এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ। আজকে আমরা আলোচনা করব ইটালি স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে। আপনি হয়তো দেখেছেন ইটালি স্পন্সর ভিসার মাধ্যমে 23 অক্টোবর থেকে আবেদন শুরু হবে। ক্লিক করে শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে, এমন বুলেট বা ভিডিও প্রচার চলছে। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, যদি আপনি একটি স্টাডি ভিসা বা লং স্টে ভিসার জন্য আবেদন করছেন, তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে
প্রতিষ্ঠান ও কনসুলেটের নিয়ম অনুসরণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, পলিটেকনিকো ডি মিলানোর ওয়েবসাইটে বলা হয়েছে ফার্স্ট সেমিস্টার 2025-26 জন্য লং স্টে স্টাডি ভিসায় আবেদনে অনুরোধ করা হচ্ছে অক্টোবরের শেষে শুরু করার জন্য। আর ইউনিভার্সিটিয়া ডি মিলানো বিকোকা বা অন্যান্য ইটালীয় ইউনিভার্সিটিতে সাধারণভাবে দেখা গেছে আবেদন প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, অনলাইন রেজিস্ট্রেশন যেমন ইউনিভার্সিটিলিটি এবং কনসুলেট অ্যাপয়েন্টমেন্ট আছে। তাই এই 23 অক্টোবর থেকে আবেদন শুরু হবে। এর তথ্য নিশ্চিত নয় যে কোথায় বা কোন ধরনের ভিসায় তা প্রযোজ্য। আপনি অবশ্যই আপনার সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেট ওয়েবসাইটটি চেক করবেন। প্রস্তুতির জন্য সাধারণ ধাপগুলো আপনাদের সুবিধার্থে নিচে দেয়া হলো। এই ধাপগুলো স্থানভেদে পরিবর্তন হতে পারে, তাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য অংশটি অবশ্যই খতিয়ে দেখবেন। বিশ্ববিদ্যালয়ে বা কোর্স আগ্রহে ভর্তি হয়ে অ্যাডমিশন লেটার যদি পান, অনলাইন রেজিস্ট্রেশন বা প্রি এনরোলমেন্ট করুন, যেমন ইউনিভার্সিটালি পোর্টালে। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত করুন, পাসপোর্ট, ছবি, ব্যাংক সাপোর্ট, আবাসনের তথ্য ইত্যাদি। কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে, তাই পরিকল্পনা আগে থেকে করা বেশ জরুরি। ভিসা অনুমোদনের পরে ইটালিতে পৌঁছান এবং সেখানে পারমেসো ডি সোগিরোনো বা রেসিডেন্ট পারমিট ফাইলিং করুন যদি থাকতে হয়। সাধারণভাবে বলা যাচ্ছে না যে জাতীয়ভাবে 23 অক্টোবর থেকে সমস্ত আবেদন শুরু হবে, তাই এই তারিখ একমাত্র একটি নির্দেশিকা হতে পারে, কিন্তু সর্বত্র প্রযোজ্য বৈধ তারিখ হিসেবে তা কিন্তু একেবারেই নিশ্চিত নয়। সুতরাং আপনি এই তারিখটি মাথায় রাখুন, কিন্তু নিজস্ব ক্ষেত্রে ক্রস চেক করুন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেটের ওয়েবসাইটে ওপেনিং ডেট ফর ভিসা অ্যাপ্লিকেশনস স্পষ্ট আছে কিনা তা খতিয়ে দেখুন। আর একটা সতর্কবার্তা, কখনোই তৃতীয় পক্ষের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিস বা কোনো অতিরিক্ত ফি দাবিকারীদের থেকে সাবধানে থাকবেন। অনেক কনসুলেট এই ধরনের দাবিকে একদমই অনুমোদন করে না। ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজ ঠিকমতো জমা দিন। কোনো লেটার বা ডকুমেন্ট অনুপস্থিত থাকলে আবেদন কিন্তু আটকে যেতে পারে। অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং টাইম আগে থেকেই দীর্ঘ হতে পারে। ধৈর্য ধরুন এবং আগে সূচনা করুন। আপনার পাসপোর্টের মেয়াদ, ছবি, স্পেসিফিকেশন, ব্যাংক সাপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। আগের মতো ভাড়া নাই, গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ভাড়ার সংখ্যা কমে গেছে এবং ওই বাংলা রিক্সার কমে গেছে। সমস্যা, রাস্তাঘাট বন্ধ, চিমুড়ি চালান জানা সব কোনটি হালকা হয়, কোনটি ভারী হয়, এরকম চলতেছে। নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়া লাগবে। নির্বাচন হলে তো একটা হয়, আর নির্বাচন হলে মনে হয় অটো রিক্সায় থাকবেও না, না থাকবে সমস্যা নাই, আবার বাংলা চালাবো। একসিবে অটোর থাকে বাংলা গাড়ি ভালো, এলে গাড়ি বেশি তাহলে তো সমস্যা, গাড়ি ঘোড়ার মধ্যে চলুন দুপুর চলে, এতে বাংলা গাড়ি সে ভালো। আগের মতো ভাড়া নাই, গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ভাড়ার সংখ্যা কমে গেছে এবং ওই বাংলা রিক্সার কমে গেছে, অটো বেশি। যার ফলাফল ওই 20 টাকার ভাড়া 10 টাকা, 40 টাকার ভাড়া 30 টাকা অটো। এই কারণে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কষ্ট কি আগের মতোই আর কি, কোনোরকম দিন যাপন চলতেছে। কিস্তি মিস্তি আছে, কিস্তিও চালানো হচ্ছে, আবার সংসারে মনে করেন যে সংসারও চালানো লাগতেছে। হ্যাঁ, এইভাবে আর কি ঢালে উপর করে চলতে হচ্ছে আর কি। নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়া লাগবে। নির্বাচন হলে তো একটা হয়, আর নির্বাচন হলে মনে হয় অটো রিক্সায় থাকবেও না, না থাকবে সমস্যা নাই, আবার বাংলা চালাবো। অটো এখন বাংলার তো লোক ওঠে না, যাত্রী ওঠে না, এই কারণে অটো যখন যেটা তখন সেটা। অটো গাড়ি হয়ে গেছে বেশি, সব একটু কম হবে। একসিবে অটোর থাকে বাংলা গাড়ি ভালো, এলে গাড়ি বেশি তাহলে তো সমস্যা, গাড়ি ঘোড়ার মধ্যে চলুন দুপুর চলে, এতে বাংলা গাড়ি সে ভালো, কিন্তু এখন চলে উঠছে, এখন একটু চালাই নিয়ে গেছি। তা সরকার বাবু যেটা ভালো সেটাই করবো, আমি তো তার মানতে হবো না। বাংলা গাড়ি ভালো আসবে, কষ্ট হলেও শান্তি আছে। চাকা খুলে বড় বড় গাড়ির সাথে এরা ঠেকালো কায়দা পড়বি, তারপর তো মনে হন যে এইরকম পিক আপ দিবে, সামনে রাস্তা যাবার লাগে, দূরে পথে চলবি,
একখান দিয়ে বাইরে জমকা পড়ে ক্ষতি হবে। আর বাংলা গাড়ি মনে হয় যে হাতে বেড়ে ফার্স্টে ধরা যায়, এক ফার্স্টে ধরা যায় না, হয়তো যেখানে 10 এমন ভাত 5 তোলা যায়। ঝালকাঠি জেলার বিষখালী নদীতে ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা কঠোরভাবে অমান্য করেছেন অসাধু জেলেরা। প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও অবৈধ ইলিশ শিকার চলছেই, যা ইলিশের প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযানের আগাম খবর জেলেদের কাছে পৌঁছে যায়, ফলে প্রশাসনিক কর্মকর্তারা নদী ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা পুনরায় মাছ শিকারে নেমে পড়ে। সরেজমিনে দেখা গেছে, পুলিশের কার্যক্রম ব্যাহত করতে জেলেরা অভিনব কৌশল অবলম্বন করছে। অনেক সময় নদীতে জালবিহীন খালি নৌকা ভাসিয়ে রাখা হয়, যা অন্যদের পালানোর সতর্ক সংকেত হিসেবে কাজ করে। জানা যায়, শুধু জেলেরা নন, নিষেধাজ্ঞা অমান্য করার এই অপতৎপরতায় তাদের আত্মীয় স্বজনরাও অংশ নেন, যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে। কৌশলগত ফাঁকিবাজি এবং আগাম সতর্কতার কারণে সরকারের কঠোর অভিযান থাকা সত্ত্বেও বিষখালীতে ইলিশ সংরক্ষণ উদ্যোগ সফল হওয়া কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এই অবৈধ তৎপরতা রুখতে আরও কঠোর ও কৌশলগত ব্যবস্থা নেয়ার কথা ভাবলেও বাস্তবে সম্ভব হচ্ছে না কিছুই। জানা গেছে, জেলেরা এই অভিযানের সময় প্রশাসনের উপর হামলা করতেও দ্বিধা করেন না। সবাই পারাবার হচ্ছে ওইটার, আমরা মানে এটাতে ঘুরতে অনেক টাইম লাগে, এই জন্য এখান দিয়ে সঙ্গে পার হয়ে যাচ্ছে। আমাদের উচিত ওভারব্রিজ ব্যবহার করা, যেটা নিয়ম দিচ্ছে, ওভারব্রিজ দিচ্ছে আমাদের জন্য দিচ্ছে। এখন ওভারব্রিজ পার হওয়া মানে তো ভালো, জীবনের রিস্ক কম, কিন্তু রাস্তা পারাবার তো গাড়ি ঘোড়া আছে, সমস্যা। ওভারব্রিজ দিয়ে পার হওয়া সবচেয়ে ভালো, এটাই ঠিক। উপরে তো উঠতে পারি না, পায়ে ব্যথা। অ্যাক্সেলেটার করতে বলেন, অ্যাক্সেলেটার তাইলে হাঁটতে পারবে। বয়স্ক লোকের জন্য অ্যাক্সেলেটার লাগবে। নিয়ম তো ওভারব্রিজ দেওয়া পারবো, এই শর্টকাট খুঁজছিলাম, শর্টকাটে চলে আসছি। আমাদের নিয়ম মানে আমাদের নিয়ম তো সবকিছু মেনে নিতে হবে। ওভারব্রিজ থাকতে ওভারব্রিজে পার হতে হবে। তাড়াহুড়ো করে পারছি, আমি এত বড় ওভারব্রিজ উঠতে পারবো না। এখন বাংলাদেশের মানুষকে এগুলো বুঝে লাভ নাই, বিকজ তারা হচ্ছে রুলস মানে না। এটা বাংলাদেশের সিস্টেম, যদি মানতো তাহলে সবাই মানতো। এখন যেহেতু এটা হয়েই আসতেছে সবসময়, তাই এটা এখন আর আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। এখন আমি উদ্যোগ নিলাম, কিন্তু সবাই তো আর নিবে না, তো চেঞ্জ হওয়ারও তো নাই। এখন আমি যদি ভালো সাজতে যাই, আমি এখান থেকে পার হইলাম, ঠিক আছে, আমি উদ্যোগ নিলাম, সবাই তো আর নিবে না। এখন এইটা হচ্ছে আইনি শৃঙ্খলায় কঠোর হইতে হবে। যেমন আমি যেহেতু আমার ক্যাম্পাস হচ্ছে ক্যান্টনমেন্ট, আমি চাইলেও এখান থেকে দৌড় দিতে পারবো না, আবার রাস্তাও পার হইতে পারবো না। আমাকে ক্যান্টনমেন্ট অবশ্যই ওভারব্রিজ পার হইতে হবে। না পার হলে আমাকে আর্মি থেকে গার্ড এসে আমাকে কোয়েশ্চেন করবে বা আমাকে ধরবে বা আমার আইডি কার্ড সিজ করে দেবে, এরকম কিছু একটা। এখন এইখানে যদি আইনি শৃঙ্খলা যদি ভালো মতো হইতো তাহলে আর এটা হইতো না। দেখেন, আমি যাবো এদিকে, আমার বাসা এদিকে। সো আমি এখন এখান থেকে উঠে আমার এখান থেকে আর লাগবে 5 মিনিট, নর্মালি 5 মিনিট লাগবে। সো আমি এখান থেকে যদি আমি 2 মিনিট আসতে পারতেছি, 2 মিনিট লাগতেছে, আমি 1 মিনিটের ভিতরে আসতে পারতেছি। আমরা রুলস ফলো করি না, এটাই আমাদের প্রবলেম। একদমই নিয়মের ভিতরে নাই, এটা তো মানি, বাট এত রোদের ভিতর কলেজ করে এসে আবার ওভারব্রিজে উঠে দেন, আবার এর জন্য নিচ দিয়ে চলে যাচ্ছে। অনেকে পার হইতেছে, অনেক কে নিয়ম মানতেছে, কেউই মানতেছে না। খুবই দুঃখজনক ব্যাপার, বাট তাও আমাদের অবশ্যই এটা চেঞ্জ করা উচিত নিয়ম, কারণ আরো পাল্টানো উচিত। দেখুন, এত মানুষের ভিড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক, অবশ্যই ব্যবহার করা উচিত। বাট সবার এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটায় ওভারব্রিজটা মানে সবাই আর কি ইউজ করা থেকে অনেকটাই ইয়ে করে যে আবার ওভারব্রিজে উঠবো না, বাট উচিত, ইউজ করা উচিত। আমরা সবাই আগে ডিসিপ্লিনটা ঠিক করতে হবে, তারপরে আমি ওটা মানতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে, আমি ডিসিপ্লিন মানবো, বাট আমি যখন দেখবো আমার সামনে আরেকজন এই ডিসিপ্লিনটা ভায়োলেট করতেছে, তখন কিন্তু আমি ওটা কখনোই পজিটিভলি নেব না। ফ্যাক্ট হচ্ছে ওইটা। আইন যদি ঠিকমতো প্রয়োগ করা হয়, আমরা কেন মানবো না? মানতে বাধ্য। এটা নিয়ম না, এটা সম্পূর্ণ এটা ব্যতিক্রম মতো নিয়ে, এটা এত টাকা দিয়ে আমাদের অর্থনীতি করছে, আমাদের সুবিধার জন্য করছে। আমরা আসলে বিলাসিতার জন্য, মানে একটু সুবিধার জন্য এটা করি, এই জন্য আমাদের ভোগান্তি হয় অনেক সময়। একটা সময় ওভারব্রিজ যখন সবাই একসাথে ইউজ করে,
অনেক সময় আপনাদের এখানে বিল লেগে যায়, দেরি হয়ে যায়। তো আসলে অভ্যাস হয়ে গেছে আর কি। অভ্যাস হয়ে যাওয়ার কারণে একসাথে ইউজ করা হয় না। মাঝে মাঝে যখন তারা থাকে তখন আর কি লিখে দিয়ে যাওয়া হয়। আবার যখন নিয়ম শৃঙ্খলা ওইভাবে চালু হয়ে যাইব, ঠিকই আবার আমরা ওভারব্রিজই ব্যবহার করবো। এটা তো ভাই খারাপ, এটা তো ভালো না। কারণ আমরা তো অসচেতন মানুষ, এই কারণে আমরা এদিকটা ফুটফাট করে পারা যায়, এটাতে কিছু করার নেই। সরকার তো এটা আমাদের জন্যই করে দিছে। আমি চাই যে আমরা সবাই সচেতন হই, নিজেরা বাঁচতে হবে সবারই, যেহেতু বা ফুড ফ্লাইওভার দিয়েছে সবারই ইউজ করতে হবে। ওভারব্রিজটা দেওয়ার কারণ হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য এটা দিছে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফুটপাত দখল করে অনেকেই আর কি দাঁড়ায় আছে, অনেকেই দোকান নিয়ে আছে। সো আমাদের এই পাশ দিয়ে আসতে গেলে চলাচল অনেক অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা এই জন্য ঝুঁকি নিয়ে আর কি রাস্তা পার হয়ে এই পাশে আসতে হচ্ছে আর কি। আর শুধু এখানে না, ঢাকার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম যে ফুটপাত দখল করে আর কি। প্রথম এটা হচ্ছে যে ফুটপাতে যে দোকানপাটগুলো আছে এগুলোর কারণে ফুটপাতে হাঁটাটা কষ্টকর হয়ে গেছে। তো আপনি যদি এই পাশে যে ঢোকেন ফুট ওভার ব্রিজে ওঠাটাই কষ্টকর হয়ে যায়। তো আমাদেরও এটা সচেতন হওয়া উচিত এবং কি অন্তত পক্ষে ফুটপাত থেকে দোকানপাটগুলো অন্তত উঠাই দেওয়া উচিত। কারণ মানুষের হাঁটা চলার ব্যাপার আছে। যেমন সন্ধ্যাবেলা হইলে এই 10 নম্বরে ফুটপাতে হাঁটা যায় না, হাঁটা অনেকটাই কষ্ট করে, পা ফেলানোর জায়গা থাকে না। সবার মাথায় এটা রাখতে হবে যে না, আমাদের অন্তত নিজেদের সুবিধার্থে বা নিজের আত্মরক্ষার্থে আমাদের ফুট ওভার ব্রিজটা ব্যবহার করা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সোমবার ইস্ট উইংয়ের একটি ঢেকে দেয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণকর্মীরা, যেখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এর আগে এই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন $250 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 2500 কোটি টাকা খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে, তেমন কোনো পরিবর্তন আনা হবে না। গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না, এটি এর কাছাকাছি থাকবে কিন্তু স্পর্শ করবে না। বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই, যেটির আমি সবচেয়ে বড় ভক্ত। ট্রাম্প আরও বলেছিলেন, হোয়াইট হাউস আমার প্রিয়, এটি আমার প্রিয় জায়গা, আমি এটি পছন্দ করি। কি ভাই আপনি সমস্যা কি? আপনার হাতে কি? এদিক কথা বলেন। আপনি সমস্যা কি? দাঁড়ান, এখানে দাঁড়ান। যারা বেঁচে থাকো যাবেন না। এই যে ওপেনলি যে মাদক বিক্রি হচ্ছে, এ নিয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, এরা মানুষ কিছু করে না, আমি কি বলবো? আপনি থানায় কমপ্লেইন করেন, আপনি প্রশাসনের লোক আনেন, আইনে আপনি দেখান যে এগুলো কি হইতেছে। মিডিয়ারে আপনি সাপোর্ট করবেন, আপনারা এটা প্রয়োজনীয় পদক্ষেপ নেন, প্রশাসনের সাহায্য নেন, বা মানে এলাকার যে প্রতিনিধি আছে প্রতিনিধির সাহায্য নেন, বা রাজনীতি যে সময় নেতা বড় বড় লিডার আছে ওদের সাহায্য নেন। ওরা যেন মানে যৌথভাবে যেন এগুলো পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করে, তাইলে এটা হলো উদ্যোগ। আর এগুলো উদ্যোগ না হলে সাংবাদিকের প্রশ্ন করা হয় আপনার কি মনে হয়, তাহলে এটা প্রশ্ন মিলতো, তাহলে ওই নিশ্চয়ই কিছুর সাথে কিছু জড়িত আছে। যখন জড়িত না থাকতো তাহলে সমাজের পক্ষ থাকতো যুবশ্রেণী কীভাবে রক্ষা পাইব, যুবশ্রেণী কীভাবে ভালো হইব, সমাজটা কীভাবে বাঁচবো, ফ্যামিলি কীভাবে বাঁচবো, ওই পদক্ষেপ নিতে। এই যারা নেশা করে এগুলো ফ্যামিলির অস্তিত্ব নাই, না খাই মরতে আছে অনেকগুলা মানে মানে ইয়ে থেকে সংসার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, একমাত্র নেশার কারণ। আপনি ব্যবহার করলেন কেন? আপনার হাতে কি? এই যে আপনার হাতে কি, এগুলা কি? ওই পাশে হাতে কি? এদিকে আসেন। যে ওপেনলি আপনি যে মাদক বিক্রি হচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ এটা প্রশাসনের ব্যর্থতা। এটা কিন্তু সাধারণ পাবলিকের দোষ দিয়ে লাগবে। প্রশাসনটা বলবেন এখানে যেগুলো এই যে বাউন্ডারি মার্কেট, বিভিন্ন মানে কলেজ মার্কেট, এখানে সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরা লাগাইলে তখন এই জিনিসটা অনেক কমে যাবে। সিসি ক্যামেরা না লাগানো এরকম। যারা মাদক সেবন করে, ঠিক আছে, এটা কি কাজটা কি ভালো না খারাপ? এটা তো খারাপ হিসাবে। আপনি কি কখনো করেছেন? আমি করি নাই তো, আমি তো এটা খারাপ মনে করি। তৈরি নিজে কয়েকবার ছেড়ে দেখেন,
ধরে নিয়ে আবার ছেড়ে দেয়। যারা বিক্রি করে ওদের আবার দোষ দিয়ে লাভ দেয়, ওরে মানে পিছন থেকে সেলটার দেয়, পিছন থেকে সেলটারের কারণে ওরা মানে করতে আসে। যে সমস্ত পোলাপান বিক্রি করে এগুলো কিন্তু মানে পেটাতায় বিক্রি করে, এগুলো কিন্তু মানে ওই যে 1000 টাকাও নাই, লাখ টাকাও নেই, এগুলো মানে এদেরকে ব্যবহার করে, এদেরকে এইবার কাজে ব্যবহার না করে ওদের যে কোনো একটা ব্যবসা লাগাই দেয় বা যে কোনো একটা কাজে লাগাই দেয়, এরা ভবিষ্যৎটা ভালো হবে। কিন্তু দেখা গেছে এগুলো বিক্রি করতে করতে একদম পুলিশে ধরে, পুলিশ ধরলে 6 মাস 1 বছর জেল খাটে, জেল খেটে তাকে জীবনটা শেষ। কত করে বিক্রি করেন? হ্যাঁ, কত করে বিক্রি করেন? বিক্রি করি না, কিনে নিলাম। এতগুলো? হ্যাঁ, এতগুলো কি বিক্রি করেন? কিনলাম, খামু, বাজারের ভিতরে খামু। এতগুলো এই জন্য? আচ্ছা, আপনার সাথে কথা বলবো। ভাই আমার সাথে কথা বলবো বিক্রি, যারা বেচে তাদের সাথে কথা বলবো। এতগুলো কি জন্য? এতগুলো কিনবেন? আপনি যারা বেচে তাদের সাথে আমার লগে কথা বলবো। আপনি তো আমাকে ডাক দিলেন বেচার জন্য। কি ভাই? আপনি সমস্যা কি? আপনার হাতে কি? এদিক কথা বলেন। আপনি সমস্যা কি? দাঁড়ান, এখানে দাঁড়ান। যারা বেচে তাদের সাথে যান। ওই যে জায়গায় আছে, আপনি যান। তো আমাকে ডাক দিলেন। ওই যে আছে ওখানে যান। আপনি তো আমাকে ডাক দিলেন বেচার জন্য। এই বেচা তোরা। আপনি তো আমাকে ডাক দিলেন। আপনি ওখানে যান। আপনি কি আমাকে ডাক দিছেন কিনা? এদিকে আছে, এদিকে আছে। দাঁড়ান, এই ফুটেজ ভাই, ফুটেজ আছে তো। এদিকে আছে, এদিকে আছে। এদিকে আছে। যারা বেচে ওই যে ডাক বলো। জানো এদিকে আছে। ভাই, সিন্ডিকেট বাড়ান না। ভালো আছে, ভালো লাগে, যা। সিন্ডিকেট বাড়ানি কি আছে? সিন্ডিকেট বাড়ানি কি আছে? এদিকে আছে, শুনেন। এদিকে আছে। বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে ত্রাসের আরেক নাম পাটালি গ্রুপ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ ছোট বড় সব অপরাধের সাথে যুক্ত এই সন্ত্রাসী গ্রুপটি। সম্প্রতি এই গ্যাংয়ের কিছু সদস্য গ্রেপ্তার হলেও থামেনি এদের অপতৎপরতা। একের পর এক মামলার বাদীদের হুমকি দিয়েই যাচ্ছে। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে এই গ্রুপটিকে। গত 15 মে রাজধানীর মোহাম্মদপুরে জাফরবাদ এলাকায় মধ্যরাতের ঘটনা। এই গ্রুপের অস্ত্রধারীরা কুপিয়ে গুরুতর আহত করে একই পরিবারের 7 জনকে। 5 মাস পরও আঘাতের সেই চিহ্নগুলো স্পষ্ট আহতদের শরীরে। ভুক্তভোগীরা জানান, বিনা অপরাধে পাটালি গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার তারা। একজন ভুক্তভোগী বলেন, আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, আমরা তো এখন একদমই অসহায়। মূল যে 4 জন আসামিকে গ্রেপ্তার করেছে তারা 21 দিনের মাথায় জামিন পেয়েছে। বাকিদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা স্বস্তি পেতাম। যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে তো আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মোহাম্মদপুরে পাটালি গ্রুপের হাত থেকে রেহাই পাননি নারীরাও। চলতি মাসের 4 তারিখ বোটঘাট এলাকায় দিন দুপুরে এক নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণালংকার ও টাকা। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করার পর থেকে হুমকি পাচ্ছেন তিনি। স্থানীয়রা জানান, মোহাম্মদপুরে আতঙ্কের নাম পাটালি গ্রুপ। আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলোর নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে বোটঘাট আস্তানা, ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, হত্যা চেষ্টা সহ অভিযোগের শেষ নেই তাদের বিরুদ্ধে। এছাড়া টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে নানা ভয়ভীতি দেখায় তারা। পুলিশ জানায়, পাটালি গ্রুপের মূল হোতা পাটালি হাসান বর্তমানে জেল হাজতে। তবে সাম্প্রতিক মামলায় গ্রুপটির 12 জন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে কয়েকজন। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, বর্তমানে পাটালি গ্রুপে যারা রয়েছে অধিকাংশ আসামিকে আমরা ধরে ফেলেছি। যেভাবে অপরাধের বিস্তার ঘটেছিল সেখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারি একটা স্টেবল কন্ডিশনে নিয়ে এসেছি। আমরা একে ধরে রাখার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আলোচিত মোহাম্মদপুর। শুধু গেল 1 মাসেই এই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 6 শতাধিক সন্ত্রাসীকে। 1 লাখ টাকা উড়াইয়া এই কামটা করিয়া তুই লামছিয়াও 500 টাকা জমা উঠাইতেই নেই, আর পেটে ভাত কাম করতে নেই। 10 লাডি 1-এর রোজা 10 জন যে গতিক আমাকে এই গতিক বাজান, আমাকেও করার কিছু নেই। সরকার ওই যাইলো আমাকে, এই যাইলো আমাকে। ব্যান চালাকি ভাই এখন 500 টাকা হয়নি, জমা কিন্তু 500 টাকা দিতে হয়। সমিতি 3 টাকা লইয়া কামটা করে অনেক অটো আছে, কিন্তু বেশি হলো খারাপ বডি দিন, মিশু গাড়ি তো কম, ওই খারাপ বডির কারণেই লোক কম। এতে যারে ধরে
ভাগ্য ভালো হয় তো হেয়া বাইছে যার ভাগ্য খারাপ হেয়ারে লইয়া যায় ডাস্টবিনে 1500 টাকা লাগে, 1 সপ্তাহ পরে দেয়। আনতে হয় যাইয়া ডিসি অফিসও যাইয়া সাদা কাগজ দেয়, হ্যানতন লইয়া 3000 টাকা লাগে, এমনি সেমনি মিলে। অটো রিক্সা বাসে আর আইনের ভাড়া চলে, উল্টা পাল্টা চালায় রং সাইড দিয়া। এই কারণে মিল মতন চালাইলে তো আর ধরতো না। 10-এর লাডি 1-এর রোজা 10 জন যে গতিক আমাকে এই গতিক বাজান, আমাকেও করার কিছু নেই। সরকার ওই যাইলো আমাকে, এই যাইলো আমাকে, ঘুরিয়া তো 2 জনই। এছাড়া আর উপায় অন্য নতুন করে সরকার খারুতো তো বুঝলাম যে একটা শান্তি পামো, এও না। দোনোটারই সরে দেওয়ার দরকার, সরে দিয়ে নতুন করে একজন কারুতো তো ভালো লাগতো, দেশটা আয় উন্নতি দেখতাম। অন্তত আমি লীগ সরকার বাদই অনেক খারেছে, ছাত্ররা খাড়া করেছে, ডাক্তার ইউনূস আর জামাতে ইসলাম, এই 2টা বেশি ভাগ তো আছে মোটামুটি বালি। এই ইনকামে অন বাজারে ব্যাকের যদি চলতারে আমরা চলতাম না, 10 জন চলতালে আমরাও তো চলতাম। একটু দেনা ফেনা করিয়া কষ্ট করিয়া চলতো আর খাওয়াটা ঘর ভাড়া 6000 টাকা, 6500 টাকা ঘর ভাড়া, খাওয়ান লোন একটু টান করে মাসে 11000 টাকা দিতে কিস্তি, খাওয়া আছে 3-4টা মানুষ, খাওয়ান ওই গ্যারেজ ভাড়া দিয়া একান দিয়া 15-20 হাজার টাকা ধরা। এখন আমরা তো চাই সরকারের জন্য যে আমাকে গাড়ি ঘোড়া চলে আমরা মেন রোডও ঢুকা ডাল ভাত খাইতার বা টানিয়া টেনিয়া। যদি মেন রোডই তো না দিত আমরা ভাত খাম কেমনে, চলুম কেমনে, এর তো অন্য চেষ্টা করতে হইব। যখন সরকার ছিল তখন তো এতগুলো ছিল না, তখন ওটা দেখলে পুলিশে ধরে নিয়ে যেত। আপনার সরকার যাওয়ার পরে মনে করেন যে 2-3 মাসের ভিতরেই এখন তো অটো মনে করেন যে একটা অটো 3টে করে বাচ্চা দেয় এমন। অটো তো অবশ্যই চাই, কিন্তু তো অটো সরকার রাখবে না। সরকারকে সময় মোবাইলেই আমার হিসাবে যে অটো উঠে দেয় ভালো হবে। যাদের টাকা আছে ভালো করে খবর নিয়ে দেন, র্যাব পুলিশেরও 4-5-20টা করে গাড়ি আছে। এখন আপনার রাস্তায় বেরোলে পরে একটা প্যাসেঞ্জার ডাক দেয় একজন, তো কমসে কম মনে হয় 5-10টা অটো দাঁড়ায় যায়। আর যাদের নিজেদের অটো ওদের 50 টাকার ভাড়া 30 টাকা নিয়ে ওদের সমস্যা নাই, আমার তো 400 টাকা জমা। অটোর জন্য তো মনে করেন যে আমি অটো চালাই, আমি তো রাস্তায় অটো থিয়ের যখন রাস্তা পারো মতন আমি নিজে রাস্তা পারি পারি না, এত পরিমাণ অটো আপনার একটা লিমিটের ভিতরে একটা সিস্টেমের ভিতরে আনা উচিত। কেননা এত পরিমাণ অটো যে আপনি এই পার থেকে ওই পারে সামান্য মহল্লার রাস্তার ভিতরে যান, এই পাশ থেকে ওই পাশে রাস্তায় পার হতে গেলে আপনার না হলে 5-10 মিনিট দাঁড়ায় থালাই। আবার যেটা মানুষ যে ব্রেক করে যে সাইড দিব ওটা কোনো মানুষের ভিতরে নাই। যখন সরকার ছিল তখন তো এতগুলো ছিল না, তখন অটো দেখলে পুলিশে ধরে নিয়ে যেত। আপনার সরকার যাওয়ার পরে মনে করেন যে 2-3 মাসের ভিতরেই এখন তো অটো মনে করেন যে একটা অটো 3টে করে বাচ্চা দেয় এমন। প্রত্যেক দিন মনে করেন যে নিত্য নতুন অটো, হাজার অটো রাস্তায় নেই প্রতিদিন। একজনের মনে করেন যে মোহাম্মদপুরে একটা অটোর পিছে লেখা আছে 86 নাম্বার সিরিয়াল। জিজ্ঞাসা করলাম, বলে যে এই মালিকের এক মহাজনের গাড়ি আছে 105টা, একজনের 105 টাকায়। মনে করেন যার সামর্থ্য আছে সে যে লোন টোন উঠাই কিনছে, কিস্তি উঠাই কিনছে। যাদের টাকা আছে ভালো করে খবর নিয়ে দেন, র্যাব পুলিশেরও 4-5-20টা করে গাড়ি আছে। সাধারণ পাবলিকের আর কয়টা গাড়ি আছে? টিআই মনে করেন যে 50টা গাড়ি আছে। খালি সাধারণ পাবলিকের গাড়ি আছে তা না, সব শ্রেণীর মানুষ এখন ওটার সুবিধা। অটো গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়ে আপনার অটো চালায় বেড়াবে, সুবিধা না। অটোর ভিতরে আপনার কষ্ট নাই, ভাড়াও যেরকম আছে, প্যাসেঞ্জারও সেরকম আছে, গাড়িও সেরকম আছে, সমস্যা নেই। অটো তো অবশ্যই চাই, কিন্তু তো অটো সরকার রাখবে না। অটো তো থাকবেই, অটো থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু চলারও একটা সীমাবদ্ধতার ভিতরে থাকবে যে এইটা এই থেকে এত দূর যেতে পারবে, এখান থেকে এত যেতে পারবে। এটাই না, মেন রোডে অটো চলার যোগ্য না। কিন্তু মেন রোডে অটো চলার যোগ্য না, এটা তো অটোটা হচ্ছে নিচের জন্য না পার করুন যে অটো রিস্কে তো অনেক রিস্কে। সরকারকে সময় মোবাইলেই আমার হিসাবে যে অটো উঠে দেয় ভালো হবে। বাংলা রিস্কে চালাবো, কষ্ট করবো, শরীরাত আছে। এই যে বাংলা রিস্কে খ্যাপ পাই না, এরা বেটারা কি কষ্টতে আছে যে 2-1 ঘন্টা বাংলা রিস্কে চালাচ্ছে, তারা কি কষ্টতে আছে। আর আমরা যাই সুখ করে চালাচ্ছি, এই রিস্কা অনেকে গেছে। আগে যে মারতাম 1000-1200 বাংলাতে, এখন এই অটোতেই বা 800-900 মারতে পারি না। হ্যাঁ, এত অটো পরিমাণে বেড়ে গেছে। সামনে নির্বাচন চাই যে অটো রিস্কে উঠে যায়, আমার বক্তব্য এটা। আগে যেভাবে চলতা ফিরে করতাম, এত জাম জট কিছুই তো হতো না। এখন তো জাম জট, অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে।